সেই পুরুষটির নাম অমিত। ট্রেনটি বারাণসী থেকে মুম্বাইয়ের দিকে যাত্রা করছিল। সন্ধ্যা ৬টার সময় ছিল। সে তার দুটি সন্তানকে সঙ্গে নিয়ে সেই ট্রেনের কামরায় আরোহণ করল এবং আসন গ্রহণ করল। ট্রেনে উপস্থিত সমস্ত যাত্রীরা তাকে বিস্ময়ভরা দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগল যে এই একাকী, এই ক্ষুদ্র শিশুদের সঙ্গে কোথায় যাত্রা করছে, এই শিশুদের জননী কোথায়। কতিপয় ব্যক্তি সেই পুরুষটিকে জিজ্ঞাসা করল যে, ভাইয়া, আপনি এই শিশুদের একাকী কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার সঙ্গে কোনো নারীও নেই। তখন সে বলল যে, তাদের জননী অর্থাৎ আমার পত্নী মুম্বাইতেই অবস্থান করছে, আমি তাদের সেখানেই নিয়ে যাচ্ছি। তখন লোকজন বলল যে, এ কেমন কথা, সর্বদা শিশুদের সঙ্গে তাদের জননী অবশ্যই থাকে, আপনি কিভাবে এত ক্ষুদ্র শিশুদের সঙ্গে একাকী যাত্রা করছেন? তখন সে বলল যে, আমরা গ্রামেই বাস করতাম, কিন্তু আমার পত্নী মুম্বাই ভ্রমণের জন্য জিদ করছিল, সে মুম্বাই যাত্রা করতে চেয়েছিল। তখন আমি বললাম যে এখন নয়, পরে কখনো যাব, এখন শিশুরা ক্ষুদ্র, যাত্রায় কষ্ট পাবে। তখন সে আমার কথা শোনেনি এবং ক্রুদ্ধ হয়ে একাকী মুম্বাই চলে এসেছিল। তাই আমি এখন এই শিশুদের তাদের জননীর কাছেই নিয়ে যাচ্ছি, সে আমাকে ঘরেই পেয়ে যাবে, সে তার পিসির সঙ্গে গিয়েছিল। লোকজনের কাছে তার সমস্ত কথা কল্পিত মনে হচ্ছিল, কিন্তু কেউ কি আর বলবে, তার কথা বিশ্বাস করতেই হলো। তার সঙ্গে ২ বছরের পুত্র যার নাম রাহুল ছিল এবং ৪ বছরের কন্যা যার নাম সোনালি ছিল, যাকে সে আদর করে রানীও ডাকত। রাহুল তখনও নিদ্রিত ছিল। লোকেরা সেই দুটি শিশুকে দেখে বলছিল যে খুবই প্যারে, আদরের শিশু, আর ক্ষুদ্রটি তো খুবই কিউট এবং শান্ত মনে হচ্ছে। কিন্তু তারা কি জানত যে এটা ঝড় আসার পূর্বের নীরবতা? ১-২ ঘণ্টা পর রাহুলের নিদ্রা ভঙ্গ হল এবং এরপর সে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে ক্রন্দন করতে লাগল। তার ক্রন্দন ধ্বনি মানুষের কর্ণে গিয়ে লাগছিল, যার কারণে তারা অসন্তুষ্ট হয়ে উঠল। তারা কামরার একেবারে মধ্যভাগের আসনে অবস্থান করছিল, তাই সামনের এবং পশ্চাদের সমস্ত যাত্রীর নিদ্রা ভঙ্গ হল। কিন্তু কেউ কিছু বলতেও পারছিল না, কারণ শিশুর ব্যাপার ছিল। তখন একজন ব্যক্তি বলল যে, ভাইয়া, এই শিশুদের সামলানোর কাজ তো নারীদেরই হয়, আপনার তো এই কথাটা জানা উচিত, আপনার কোনো নারীকে তো আপনার সঙ্গে যাত্রায় নিয়ে আসা উচিত ছিল। আপনার কাছ থেকেই শিশু তো নিস্তব্ধই হচ্ছে না, যখন থেকে এসেছেন সকলকে অসন্তুষ্ট করে দিয়েছেন। তখন আরেকজন লোক বলল যে, ভাইয়া, আমার কথাটার জন্য খারাপ পাবেন না, কিন্তু যে নারী তার এত ক্ষুদ্র শিশুকে একাকী ছেড়ে পলায়ন করতে পারে, এমন কি জরুরি ছিল ভ্রমণের? আজ না হোক কাল আপনি তাদের মুম্বাই নিয়ে যেতেনই। তো ভাই, আমি তো সরাসরিই বলে দিচ্ছি, এমন নারীর কাছ থেকে সাবধানে থাকবেন, কারণ এত মক্কার খল নারী আমি আজ পর্যন্ত দেখিনি। এখন অমিত সকলের কথা শ্রবণ করছিল এবং সহ্য করছিল, কারও কথার কোনো প্রত্যুত্তর দিচ্ছিল না। তার সামনের আসনে ২৩ বছরের একটি কন্যা, যার নাম প্রিয়া ছিল, সেও অবস্থান করছিল। প্রিয়া তার ৪ বছরের কন্যা সোনালীকে অত্যন্ত আদর করে নিরীক্ষণ করল এবং বলল যে, বেটি, আসবে আমার কাছে। তখন সোনালী সঙ্গে সঙ্গে প্রিয়ার কাছে চলে এলো। প্রিয়া তাকে জিজ্ঞাসা করল যে, বেটা, তোমার নাম কি? তখন সে অত্যন্ত প্যারে, মিষ্টি ভঙ্গিতে জানাল যে, আমার নাম সোনালী, লোকেরা আমাকে আদর করে রানীও ডাকে। তখন প্রিয়া বলল, তোমার মাম্মিজি কোথায়? তখন সে জানাল যে মাম্মি আমাদের একাকী ছেড়ে পলায়ন করেছে, এখন আমরা আমাদের ড্যাডির কাছেই থাকি। এরপর সে তার ব্যাগ থেকে একটি বিস্কুট বের করে সোনালীকে প্রদান করল। সোনালীও বিস্কুটটি ভক্ষণ করল এবং প্রিয়ার সঙ্গে নিজেকে আরামদায়ক অনুভব করল এবং তারপর সেখানেই প্রিয়ার পাশে আসন গ্রহণ করল। অমিত তার সঙ্গে শিশুদের প্রয়োজনীয় সমস্ত বস্তু নিয়ে এসেছিল। সে ব্যাগ থেকে একটি দুগ্ধের বোতল বের করে রাহুলকে পান করানোর প্রয়াস করল, কিন্তু সে পান করল না, শুধু অবিরাম ক্রন্দন করতেই থাকল। সেই ক্ষুদ্র শিশু রাহুলের ক্রন্দন এবার প্রিয়ার সহ্য হল না। তার মনে করুণার ভাব উদয় হল। সে অমিতের কাছে গেল এবং বলল যে, আপনি ওকে আমাকে দিন, আমি ওকে নিস্তব্ধ করানোর প্রয়াস করছি। তখন অমিতও শিশুটিকে প্রদান করল। সে তাকে বক্ষে আলিঙ্গন করল, কিছুক্ষণ দোল দিল এবং তার মুখে দুগ্ধের বোতল সংলগ্ন করে দিল। রাহুল প্রিয়ার কোলে যেতেই নিস্তব্ধ হয়ে গেল এবং কিছুক্ষণ পরই নিদ্রিত হয়ে গেল। তখন কতিপয় লোক বলল যে, ভাইয়া, মমতা তো মমতাই হয়, সে যারই হোক না কেন। এই শিশুটিও জানে যে তার আসল স্থান কোথায়। রাহুল নিদ্রিত হয়ে গিয়েছিল। তখন লোকজনের মধ্যে কিছুক্ষণ ইতস্তত কথাবার্তা চলল। রাত ১১টা বাজল, ১২টা বেজে গেল। এরপর লোকজনও নিদ্রার জন্য শয়ন করল। অমিতের নিম্নতর আসন ছিল এবং প্রিয়ারও নিম্নতর আসন ছিল।
তখন প্রিয়া অমিতকে বলল যে আপনি এমন করুন, সোনালীকে আমার কাছেই শুইয়ে দিন, আপনি রাহুলকে নিয়ে শয়ন করবেন, তাহলে আপনারও স্বস্তি থাকবে, আপনার আসনে ভিড় কম হবে। তো অমিত বলল, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার এত সাহায্য করেছেন। কিছুক্ষণ নিদ্রার পর সোনালীর চক্ষু উন্মিলিত হল। সে বলল যে ড্যাডি, আমার বাথরুমে যেতে হবে। ঠিক তখনই প্রিয়াও উত্থিত হল। তখন অমিত বলল, ঠিক আছে বেটা, চলো। তখন প্রিয়া তাকে বলল যে আপনি রাহুলকে একাকী ছেড়ে যাবেন না, আমি ওকে বাথরুমে নিয়ে যাচ্ছি, আপনি ওর কাছেই থাকুন। সেরকমই হল। সে সোনালীকে নিয়ে গেল এবং তারপর তার হস্তমুখ ধৌত করে শুইয়ে দিল। এভাবেই রাত 2টো বেজে গেল। তখন আবার রাহুলের চক্ষু উন্মিলিত হল। সে আবার হইচই করতে লাগল। সে এত বেশি জোরে জোরে চিৎকার করে ক্রন্দন করছিল যে সকলের চক্ষু উন্মিলিত হল। অনেকেই তাকে অশোভন কথা বলতে লাগল। বলল যে ভাইয়া, আপনার কোনো নারীকে তো আপনার সঙ্গে নিয়ে আসাই উচিত ছিল। সকলের নিদ্রা নষ্ট করে দিয়েছে এই শিশুটা। জানি না কিভাবে আমাদের যাত্রা পূর্ণ হবে। অমিত তাকে নিস্তব্ধ করানোর অনেক প্রয়াস করল, কিন্তু শিশু নিস্তব্ধ হওয়ার নামই নিচ্ছিল না। প্রিয়াও উত্থিত হয়েছিল। তার তো মন চাইছিল যে শিশুটাকে নিস্তব্ধ করে দিক, কিন্তু আবার ভাবছিল যে জানি না লোকেরা কি ভাববে, আমি তো এদের চিনিও না। কিন্তু কিছুক্ষণ পর রাহুলের শারীরিক অবস্থা অবনতি হতে লাগল। ক্রন্দন করতে করতে তার পুরো মুখ লাল টকটকে হয়ে গিয়েছিল, আওয়াজ বসে গিয়েছিল। তখন অমিতের কাছ থেকেও তার ক্ষুদ্র প্রাণের এমন অবস্থা সহ্য হল না। এবার সে অত্যধিক চিন্তিত হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে ক্রন্দন করতে লাগল। তো এই সব দেখে প্রিয়ার মন পুরোপুরি গলে গেল। সে নিজেকে সংযত রাখতে পারল না। অমিতের কাছে গেল এবং তাকে আশ্বস্ত করে বলল যে নিস্তব্ধ হয়ে যান, শিশুটাকে আমার কোলে দিন, আমি ওকে নিস্তব্ধ করে নিদ্রা পাড়ানোর প্রয়াস করছি। অমিত তাকে কোলে প্রদান করল। সে আরেকবার শিশুটিকে নিস্তব্ধ করে নিদ্রা পাড়িয়ে দিল। শিশু নিদ্রিত হওয়ার পর প্রিয়া অমিতকে বলল যে আপনি আমার আসনে সোনালীর সঙ্গে শয়ন করুন, আমি আপনার আসনে রাহুলকে নিয়ে শয়ন করি, না হলে এটা সারা রাত অসন্তুষ্ট করতে থাকবে। এবং তারপর সকলে শান্তিতে নিদ্রিত হল। সকালে যখন লোকজনের নিদ্রা ভঙ্গ হল, তখন তারা দেখল যে রাহুল অত্যন্ত আদরের সঙ্গে ক্রিয়া করছে। অমিত যখন তাকে দেখল যে তার পরিধেয় পরিবর্তিত হয়েছে, শরীরে পাউডারও প্রলিপ্ত আছে, তখন সে প্রিয়াকে বলল যে আপনি কখনের পরিধেয় পরিবর্তন করে দিলেন, এখন নতুন পোশাকে কত কিউট লাগছে। তখন প্রিয়া বলল যে সকাল 6টায় এটা মলত্যাগ করে ফেলেছিল, আমার এর ডায়পার পরিবর্তন করতে হয়েছিল। আমি জানতাম যে আপনি শিশুদের সমস্ত বস্তু নিয়ে এসেছেন, তাই আমি আপনাকে না জানিয়েই আপনার ব্যাগ থেকে পরিধেয় বের করে শিশুটিকে পরিয়ে দিলাম। আমাকে ক্ষমা করবেন, আপনাকে জাগ্রত করা আমি ঠিক মনে করিনি। আপনি রাতে ঠিক করে নিদ্রা তো পারেননি, কিন্তু আপনি প্লিজ একবার আপনার ব্যাগ পরীক্ষা করে নেবেন, কোথাও কোনো বস্তু হারিয়ে তো যায়নি। তখন অমিত বলল যে আপনি কেন এ ধরনের কথা বলে আমাকে লজ্জিত করছেন, আমি তো আপনার অত্যন্ত কৃতজ্ঞ। আজ যদি আপনি না থাকতেন, আপনি আমার সাহায্য না করতেন, তাহলে জানি না এই শিশুদের কি অবস্থা হতো। সারা দিন 2টি শিশু প্রিয়ার সঙ্গেই ক্রীড়া করল। এরপর 11টায় ট্রেন মুম্বাই স্টেশনে স্থগিত হল। তখন সকলে অবতরণ করতে লাগল। অমিত তার শিশুদের সামলে অবতরণ করালো। প্রিয়াও শিশুদের অবতরণে অমিতকে সাহায্য করছিল। এখন ট্রেন থেকে অবতরণের পর প্রিয়া তার ফোনে শিশুদের সঙ্গে 2-4টা সেলফি গ্রহণ করল, কারণ সেই 2টি শিশুর সঙ্গে তার অত্যন্ত গভীর স্নেহ উদয় হয়ে গিয়েছিল। সে স্টেশন থেকে একটি চিপস ক্রয় করে সোনালীকে প্রদান করতে লাগল। তখন সোনালী প্রিয়াকে বলল যে আন্টি, আপনিও আমাদের সঙ্গে বাড়ি চলো না। তখন প্রিয়া বলল যে বেটা, আমি পরে অবশ্যই তোমাদের বাড়ি আসব। এখন দুজনেই নিজেদের নিজেদের গৃহে চলে গেল। অমিত বান্দ্রায় থাকত আর প্রিয়া ঘাটকোপড়ে থাকত। অমিত তার গৃহে পৌঁছাল। তার একটি বৃহৎ গৃহ ছিল। নিম্নে একটি টাইলস পাথরের দোকান ছিল। হার্ডওয়্যারের সমস্ত বস্তু এরা বিক্রয় করত। অমিত যখন মুম্বাইতে ছিল না, তখন তার পিতা দোকান সামলাতেন। গৃহে পৌঁছে অমিত তার জননীকে বলল যে মা, যাত্রায় অত্যন্ত কষ্ট হয়েছে। কিন্তু তার বলার পূর্বেই সোনালী সমস্ত কিছু বলে দিল যে দাদি, এক আন্টি এইভাবে আমাদের অত্যন্ত সাহায্য করেছে। অত্যন্ত প্যারি ছিল সেই আন্টি, আমাদের অত্যন্ত খেয়াল রাখত। 2 দিন পর অমিতের ফোনে কল এলো এবং ওপাশ থেকে একটি কন্যা বলল যে হ্যালো, আমি প্রিয়া বলছি, শিশুরা কেমন আছে আপনার? অমিত যখন প্রিয়ার আওয়াজ শ্রবণ করল তখন বিস্মিত হয়ে গেল। বলল যে আরে আপনি, আমি 2 দিন ধরে আপনারই কথা চিন্তা করছিলাম যে কাশ আপনার নম্বরটা নিয়ে নিতাম, কিন্তু এটা তো বলুন আপনি আমার নম্বর কিভাবে পেলেন? যাই হোক, খুব খুশি হলাম আপনার আওয়াজ শুনে। তখন প্রিয়া জানালো যে যখন আমি ফোনে সোনালীকে কার্টুন দেখাচ্ছিলাম, তখন ফোনে নেটওয়ার্ক চলে গিয়েছিল। তখন আমি আপনার কাছ থেকে ফোনও নিয়েছিলাম, আপনার হয়তো মনেও থাকবে।
তখনই আমি আপনার ফোন থেকে নিজের নম্বর ডায়াল করেছিলাম, কারণ কল করলে নেটওয়ার্ক চলে আসে। তখনই আপনার নম্বর আমার ফোনে চলে এসেছিল। আমি গতকাল থেকেই কল করার কথা চিন্তা করছিলাম, কিন্তু করতে পারিনি। ভাবলাম আপনি আমার সম্পর্কে কি ভাববেন, কিন্তু যখন শিশুদের অত্যধিক করে মনে পড়তে লাগলো, তখন আমি কল করে নিলাম। তো শিশুরা কেমন আছে আপনার, বলে দিন। তখন অমিত বলল যে শিশুরা একেবারে ঠিক আছে, আপনি বলুন আপনি কেমন আছেন। তখন প্রিয়া বলল যে আমিও ভালো আছি। আর বলুন, সোনালি আমার সম্পর্কে কিছু বলছিল কি? তখন অমিত বলল যে সোনালি তো এখন আপনাকে নিয়েই স্মরণ করতে থাকে। তখন প্রিয়া বলল যে হ্যাঁ, এটা তো ঠিক। এরপর সে বলল যে আপনি এদের জননীকে বুঝিয়ে দেবেন যেন ভবিষ্যতে এমন কোনো ভুল না করে, শিশুদের একাকী ছেড়ে না যায়। আর আমি একটা কথা আরও বলতে চাই আপনার কাছে, যে আমি একবার আপনাদের গৃহে আসতে চাই। আমার সেই শিশুদের সঙ্গে সাক্ষাৎ করার অত্যন্ত মন চাইছে। আমার মন চাইছে ওদের আবার দেখতে। তো অমিত এই কথা শ্রবণ করে বিস্মিত হয়ে গেল। তারপর বলল যে আপনার অত্যন্ত মেহেরবানি হবে যদি আপনি আমাদের গৃহে আসেন, তো আপনি চলে আসুন, আপনার স্বাগত। যদি আপনার কোনো অসুবিধা না হয় তো আমি নিজে আপনাকে নিয়ে আসতে পারি। তখন প্রিয়া বলল যে না না, আপনি থাকুন, শুধু আপনি ঠিকানা দিন, আমি নিজে থেকেই চলে আসব। এখন পরের দিন সকাল ৮টায় প্রিয়া তাদের গৃহে চলে এলো। অমিত আগেই তার জননী পিতাকে বলে দিয়েছিল যে ওই কন্যাটি আজ আমাদের গৃহে আসবে, যে রাহুলকে ট্রেনে সামলেছিল। তার জননী পিতা এই কথায় অত্যন্ত খুশি হলেন যে ভলা, আজও এই পৃথিবীতে এই ধরনের মানুষ আছে। তো তারা সকলে প্রিয়ার অত্যন্ত জোরদার স্বাগত করলেন, তাকে নাস্তা ইত্যাদি করালেন। প্রিয়াকে দেখেই সোনালি তার সঙ্গে লেগে গেল। রাহুলকেও সে নিজের কোলে ক্রীড়া করতে লাগল, কিন্তু শিশুদের জননীকে সে এখন পর্যন্ত দেখতে পেল না। তখন সে অমিতের জননীকে জিজ্ঞাসা করল যে আন্টি, শিশুদের জননী কোথায়? তখন শিশুদের দাদি বললেন, বেটি, আর তোমাকে কি বলবো, যখন তুমি এতই আপনত্ব দেখাচ্ছ তো শোনো, যে আমাদের বউ, সে আমার ছেলে আর শিশুদের ছেড়ে পলায়ন করেছে। তো প্রিয়া এই কথা শ্রবণ করে চমকে উঠল, বলল যে আন্টি, কি বলছেন আপনি? ট্রেনে তো উনি বলছিলেন যে উনি ক্রুদ্ধ হয়ে মুম্বাই চলে গেছেন। তখন অমিত বলল, প্রিয়াজি, এখন আপনার কাছ থেকে আর কি বা লুকাব, আসলে এটাই সত্য। ট্রেনে সকলের সামনে সমস্ত কথা বলা যায় না, তাই আমি মিথ্যা বলেছিলাম। এখন অমিতের জননী বললেন যে বেটি, ওর স্বভাব খারাপ ছিল, আমরা ওকে অনেক বোঝানোর প্রয়াস করেছিলাম, কিন্তু ও অমিতের সঙ্গে সর্বদা ঝগড়া করত, বলতো যে তুমি তোমার জননী পিতাকে আলাদা রাখো। বলো বেটা, আমরা এত বৃহৎ গৃহে শুধু দুজন মানুষ, আর আমার একটা ছেলে, এখন এই দুটো শিশু ছিল। ওর কিসের অভাব ছিল এই গৃহে, যে এত বৃহৎ গৃহ ওর ভালো লাগলো না? তুমি তো দেখছই, আমাদের ভালো ব্যবসা আছে, টাকা গাড়ি সমস্ত কিছু আছে ভগবানের কৃপায়, কিন্তু ও না জানি কি বা চাইতো, কখনো আমাদের বোঝাতেই পারলাম না। গ্রাম থেকেই বিবাহ করে এনেছিলাম। আত্মীয়রা বলেছিল যে অত্যন্ত সরল ভদ্র, আপনার ছেলের সঙ্গে সর্বদা খুশি থাকবে, আপনার ছেলেটিও সোজা সাদা। কিন্তু আমাদের কি জানা ছিল যে ও এমন বেরোবে? আমরা তো বারবার ওকে পিতৃগৃহে পাঠাতাম, যে ওর কোনো অসুবিধা সমস্যা না হয়। কিন্তু এবার যখন পিতৃগৃহে গেল, তো আর ফিরে এলো না। উল্টো বলতে লাগলো যে এখানে এসে শিশুদের নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আসব না। যখন ও অমিত গ্রামে গেল, তো ভাবছিল যে চলো ওকে বোঝাপড়া করে ফিরিয়ে আনব। তো সেখানে গিয়ে জানতে পারল যে সে তো তার কোনো প্রেমিকের সঙ্গে পলায়ন করেছে। এখন আমরা আর কি বা করতে পারি? হয়তো আমাদের এবং এই শিশুদের ভাগ্যই খারাপ, এদের ভাগ্যে জননীর ভালোবাসা লেখাই নেই। তো প্রিয়া এই সমস্ত শ্রবণ করে বিস্মিত হয়ে গেল, বলল যে আন্টি, এমনটা তো হওয়া উচিত ছিল না, ওর নিজের ক্ষুদ্র শিশুদের তো দেখা উচিত ছিল। এখন দুটো শিশু হয়েছে, সমস্ত কিছু এত ভালো, এই কাজটা করা উচিত হয়নি। আসা যাওয়া তো আগেই করতে পারত যদি কোথাও যেতেই হতো। এই শিশুদের জীবন কেন নষ্ট করে দিল? যাই হোক, এখন আর কি বা করতে পারি? আমি তো ট্রেনে এই শিশুদের সঙ্গে ছিলাম, তো অত্যন্ত ভালো লাগলো। আমার ওদের অত্যন্ত মনে পড়ছিল, এবং আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল আছে, তাই আমি চলে এলাম। তখন অমিত প্রিয়াকে জিজ্ঞাসা করল যে বলুন, আপনি কি কাজ করেন? তো সে জানালো যে বিশেষ কিছু না, গৃহে প্যাক করার জন্য বস্তু আসে সেটাই করি, এভাবে কোথাও বাইরে যাই না কাজ করতে। তখন অমিত বলল যে যদি আপনি কিছু সময়ের জন্য আমার শিশুদের দেখাশোনা করে দেন, তো আমি আপনাকে এর পয়সা দিয়ে দেব, যা আপনি বলবেন, 1000-2000 প্রতিদিন, যতটা আপনি চান। তখন প্রিয়া বলল যে
দেখুন, পয়সার কোনো কথা নেই, শুধু আমার এই শিশুদের অত্যন্ত ভালো লেগেছে এবং আমার সমস্ত ক্ষুদ্র শিশুই অত্যন্ত প্রিয় লাগে, তাই আমি এখানে চলে এলাম। কিন্তু যদি এমন কথা হয় তো প্রথমে আপনাকে আমার গৃহে গিয়ে আমার পিতার সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে, কারণ জননী তো এখনও গ্রামে আছে। আমি আপনাকে বলে রাখি যে আমরা একটি ছেলে দেখতে গ্রামে গিয়েছিলাম আমার বিবাহের জন্য, এবং আমার বিবাহ ডিসেম্বরে ঠিক হয়ে গেছে। জননী সেখানেই রয়েছেন, কিন্তু আমি সেদিন গৃহে চলে এসেছিলাম। তাই আপনি আমার গৃহে গিয়ে কথা বলে নিন। আমার ভাই আছে, ভাবি আছে, একটি ক্ষুদ্র ভাইও আছে। আমিও তাদের বোঝানোর প্রয়াস করব, তো হয়তো তারা মেনে যাবে। তখন তারা সকলে, অমিতের দুটি শিশু, অমিতের জননী পিতা প্রিয়ার গৃহে পৌঁছালেন এবং তার পরিবারের সঙ্গে বসে আলোচনা করলেন। তো প্রিয়ার পিতাও অত্যন্ত বুদ্ধিমান স্বভাবের ব্যক্তি ছিলেন। তাদের সমস্যা শ্রবণ করে নিজের কন্যা প্রিয়াকে বললেন যে, এই ভালো কাজটা করার থেকে কি পিছিয়ে যাওয়া বেটি, তুমি এদের শিশুদের ভালো করে দেখাশোনা করো যতদিন তোমার বিবাহ না হয়। এখন পরের দিন প্রিয়াও শিশুদের দেখাশোনা করতে লাগল। প্রায় ৪-৫ মাস এভাবেই কেটে গেল। প্রিয়া শিশুদের দাদা দাদিকেও অত্যন্ত সম্মান করত, অমিতকেও সে অত্যন্ত শ্রদ্ধা করত, অমিতও তাকে অত্যন্ত মানত। দুজনেই পরস্পরের অনুভূতি অনুধাবন করত এবং না বলেই একে অপরের কথা বুঝে যেত। এত বেশি তারা একে অপরের সঙ্গে মিশে গেল। ঘাটকোপরে প্রিয়ার পিতার যে ২-৩ কক্ষের গৃহ ছিল, সেখানে অমিত ভালো করে টাইলস পাথর স্থাপন করে দিল। নিজের শ্রমিক এবং সরঞ্জাম পাঠিয়ে গৃহটিকে সুন্দর করে নতুন করে দিল। সেই লোকেরা অমিতকে পয়সা দেবার অনেক প্রয়াস করল, কিন্তু অমিত পয়সা নিল না। বলল যে, আমি তো নিজেই আপনাদের অনেক বড় ঋণী, সারা জীবনেও শোধ করতে পারব না। কিন্তু ধীরে ধীরে নভেম্বরও এসে গেল। প্রিয়ার বিবাহের আলোচনা আরম্ভ হল। প্রিয়া যখনই নিজের বিবাহের কথা চিন্তা করত, তখন অত্যন্ত মন খারাপ করত। বিবাহে ১ মাসই বাকি ছিল, তাদের গ্রামেও যেতে হতো। তো একদিন অমিতের জননী প্রিয়াকে বললেন যে, বেটি, আমার অমিত অত্যন্ত সোজাসাদা ছেলে, তুমি নিজের চোখেই সমস্ত কিছু দেখছই, নিজের কাজ নিয়েই থাকে, ভালো কাজ কারবার আছে, আর এখনও ওর বয়সও মাত্র ৩০ বছর, আর তোমার বয়সও এখনও ২৩ থেকে ২৪ বছরই। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, যদি তুমি চাও তো আরেকবার আমার ছেলের ঘর বাঁধতে পারো, ওর সঙ্গে তুমি তোমার বিবাহ করে নাও। আমরা তোমার এই এহসান অনুগ্রহ সারা জীবন ভুলব না। এই কথা শ্রবণ করে প্রিয়া আন্টির গলায় আলিঙ্গন করল এবং ক্রন্দন করতে লাগল। বলল যে, আন্টিজি, আমি অমিতের কথা তো জানি না, কিন্তু আমি শিশুদের আর আপনাদের অত্যন্ত ভালোবাসি। আর যখনই আমি এই বিষয়ে চিন্তা করতাম যে একদিন আমাকে এই শিশুদের থেকে আলাদা হয়ে চলে যেতে হবে, তখন আমার বক্ষ অত্যন্ত ধরফর করত। কিন্তু আপনি বিবাহের বিষয়ে আমার গৃহে গিয়ে কথা বলুন। এখন আমার মাম্মিজিও চলে এসেছেন, আমি আমার ভাবিজির সঙ্গেও এই বিষয়ে কথা বলবো। উনি জননীতি তাকে মানানোর প্রয়াস করবেন। এখন পরের দিন অমিতের জননী পিতা প্রিয়ার গৃহে গেলেন। যাই হোক, এর আগেও এই দুই পরিবার কয়েকবার সাক্ষাৎ করেছে, কিন্তু আজ একটি বিশেষ উদ্দেশ্যে সকলে প্রিয়ার গৃহে গাড়ি নিয়ে পৌঁছালেন এবং প্রিয়ার জননী পিতার সঙ্গে কথা বলতে গিয়ে বললেন যে, ভাই সাহেব, আমাদের গৃহে কোনো কিছুর অভাব নেই। আমাদের ছেলে সোজা সাদা, ওর 2টো শিশু আছে। সমস্ত কথা সম্পর্কে আপনারা জেনেছেন। আমরা আজ এখানে আমাদের ছেলের জন্য আপনার কন্যার হাত চাইতে এসেছি। যদি আপনারা রাজি হয়ে যান তো আমরা আপনাদের কৃতজ্ঞ থাকব। আমাদের ঘর বাঁধা হয়ে যাবে এবং আপনার কন্যা সারা জীবন আমাদের গৃহে খুশি থাকবে। এখন কিছুক্ষণ পর গৃহের লোকেরা আপসে বসে আলোচনা করলেন। তো প্রিয়াও তার ভাবিকে বলেই দিল যে, হ্যাঁ ভাবি, আমার এদের পরিবার ভালো লাগে, আমার জন্য এটা ভালো হবে। আপনি জননী পিতাকে মানিয়ে নিন। যদি আমার বিবাহ এখানেই হয় তো আমার জন্য অত্যন্ত খুশির কথা হবে। এখন তার ভাবি তার শাশুড়ি শ্বশুরকে বোঝালেন যে প্রিয়ারও মন আছে এবং যাই হোক ঘর পরিবার অত্যন্ত ভালো, কোনো কিছুর কোনো অভাব নেই, এই সম্পর্ক প্রিয়ার জন্য অত্যন্ত ভালো। এখন তার জননী পিতাও মেনে নিলেন এবং হ্যাঁ বলে দিলেন। নিজেদের গ্রামে ফোন করে বললেন যে, আপনারা আমাদের ক্ষমা করুন, এখন আমরা আমাদের কন্যার বিবাহ এই মুম্বাইতেই করতে চাই। এরপর অমিত এবং প্রিয়ার বিবাহ অত্যন্ত ধুমধাম করে দেওয়া হলো। শিশুদের প্রিয়ার খাতিরে এই দুজন এক হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও অমিত এবং প্রিয়া প্রথম থেকেই একে অপরের অনুভূতি অনুধাবন করত, কিন্তু কখনো বলতে পারেনি। কিন্তু ভগবান সময়ের চক্র এমন ঘোরালেন যে শিশুদের ভাগ্য থেকে সকলের জীবন গুছিয়ে গেল। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের গল্পটি একটুও পছন্দ হয়ে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকেও একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।